বেগম খালেদা জিয়ার মামলা যখন হয়, ওনাকে হাইকোর্ট ডিভিশন বেল দিল, সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে সরকার গেল, অ্যান্টি কারাপশন কমিশনে গেল। স্যার আমাকে বললেন, তুমি একটা কাজ করো, আমি একটা সাবমিশন রাখতে চাই যে ভারতীয় উপমহাদেশে সিমিলার কেস কোনটা কোনটা কারাপশনের কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে, সিমিলার কেস বাইর করে খুঁজে। তো সিমিলার কেস খুঁজতে খুঁজতে একই ধরনের ঘটনা, একই ধরনের নেচার তো পাওয়া যায় না। খুঁজে খুঁজে দুইটা জাজমেন্ট পেলাম, একটা হলো লালু প্রসাদ যাদব আর আরেকটা পেলাম জয়ললিতা। উনি বলেন যে লালু প্রসাদ যাদবেরটা আমি সাইড করতে চাই না, কারণ লালু প্রসাদ যাদব তো পুরুষ, বেগম খালেদা যে হলেন মহিলা, সুতরাং জয়ললিতার মামলাটা আমি সাইড করতে চাই। উনি আমাকে বলেন যে বলো তো জয়ললিতাকে কি গ্রাউন্ডে বেল দিয়েছে। আমি 2 দিন 3 দিন ঘাটাঘাটি করে একটা পেপার লিখে দিলাম। উনি পেপারটা দেখলাম সুপ্রিম কোর্টের সামনে পড়ে শোনালেন। খন্দকার মাহবুব হোসেন স্যারের কথা কেন আমি বারবার বলছি, আমি দেখতাম এক্সেপশনাল প্র্যাকটিসিং আর্টটা যে কত সুন্দর। একটা এক্সাম্পল বলি, উনি এক কোর্টে গেছেন, বিচারপতি ছিলেন জাস্টিস ম্যাডাম জাস্টিস, রিটায়ার করেছেন যে মহিলা, ম্যাডাম জাস্টিস কৃষ্ণা দেবনাথ, আর হইল SM আব্দুল মুবিন। আমারে বলে চলো, গেলাম কোর্টে, মৃত্যুদণ্ডের কেস। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আর এক ছাত্র মেরে ফেলেছে, চাপাতি দিয়ে কূপ দিয়েছে, হেলিকপ্টার দিয়ে ঢাকায় আনছে, ঢাকায় আনার পরে সে মৃত্যুবরণ করেছে, বিকজ ইট ওয়াজ এ কেস অফ জিল্টেড লাভ। এখন আমি কি ওখানে বসছি, স্যার আমাকে বলেন, মাই লর্ড, এইখানে আমরা কোনো খালাস চাই না। তো আমি তো একটু আটকাই উঠছি, স্যার এত আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, আপনিও খালাসের আর্গুমেন্ট করবেন না। বলছে, মাই লর্ড, আমি কোনো খালাস চাই না, আপনি সাজাটা কমাইয়া মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দিয়ে দেন। তো জজ সাহেবের একটু নড়েচড়ে পড়ছে যে এটা কেমন সাবমিশন। বলছে, মাই লর্ড, এটা আমি বহু দেখছি, বহু চিন্তা করছি, বহু ভাবছি, A to Z আমরা দুইজনে মিলে চিন্তা ভাবনা করছি, এটা এখানে আর্গুমেন্ট করে খালাস পাওয়া যাবে না, এখানে আর্গুমেন্ট করে সেন্টেন্সটা কমিউট করতে পারলে এটাই বিচারটা হবে। কয়েকদিন শুনানি হলো, আমাকে বলে আমি বসি, তুমি সাবমিশন রাখো। তাই আমি 3 দিন ধরে সাবমিশন রাখলাম, ভারতীয় জাজমেন্ট দেখালাম, এই প্রথম আফ্রিকার এক জাজমেন্ট দেখালাম, সাউথ আফ্রিকার একেবারে এক্স্যাক্টলি অন পয়েন্ট, জিল্টেড লাভ। এই জিল্টেড লাভের উপরে জাজমেন্ট দেখানোর পরে অ্যাগ্রাভেটিং মিটিগেটিং সার্কামস্ট্যান্সেস দেখানো হলো, দেখানোর পরে মৃত্যুদণ্ড দিলে কি হবে, না দিলে কি হবে, সেন্টেন্স কমিউট হলে কি হবে, না হলে কি হবে, কাটাকাটি করে দেখালাম যে এখানে আসলে মৃত্যুদণ্ড দিলে দ্যাট উইল বি ইররিভার্সিবল পানিশমেন্ট। এবং অবশেষে এই সুমনকে আমাদের হাইকোর্ট ডিভিশন মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দিল। আজকালকার দিনে অনেকেই আমরা যদি এই কথা বলে যে আমাকে খালাস দেওয়ার দরকার নেই, আমার সাজা কমায় দেন, তো মক্কেল পিছন দিক থেকে দৌড় দিবে না? দৌড় দিবে। তো আরেকটা কিচ্ছা বলে শেষ করে দিচ্ছি, লম্বা হয়ে যাচ্ছে। আগাম জামিন 497A নামে একটা সেকশন ছিল আমাদের CRPC-তে। এরশাদ সরকারের আমলে ল রিফর্ম অর্ডিন্যান্স 1978-এ এই আইনটাকে বাদ করে দেওয়া হয়। এখন বাদ করে দেওয়ার পরে, এই কথা আমি আগেও বলেছি 2-1 জায়গায়, বাদ করে দেওয়ার পরে স্যার তখন হাইকোর্ট ছিল বরিশালে। স্যার বললেন, আমি একটা আগাম জামিনের পিটিশন নিয়ে গেছি বিচারপতি হাবিবুর রহমান শেলী সাহেবের কোর্টে। তো শেলী সাহেব আমার পিটিশন দেখে এরকম করে ঢিল মেরে ফেলে দিছে, মিস্টার হুসাইন, ইউ ডোন্ট নো ইভেন the relevant law has been repealed, and why did you file this anticipatory bail application? There is no such provision in the criminal code to file any application for anticipatory bail. Why did you file it? Get it back. এই কথা বলে পিটিশনটা ফেলে দিছে। স্যার আমারে বলেন যে পিছন দিকে তাকায় দেখি জজ সাহেবের এই গরমের কারণে মক্কেল দৌড়ে ফালায় চলে গেছে। এখন কি করি আমি, মক্কেল তো নাই। বলছে, ওকালতনামায় মক্কেলের স্বাক্ষর দিছি, দেয়া সরাসরি আপিলের ডিভিশনে আসছি। আপিলের ডিভিশনে আইসা ফাইল করলাম, এই জাজমেন্টটা রিপোর্টেড আছে BLD-তে। আইসা ফাইল করলাম, ফাইল করে আর্গুমেন্ট করলাম। মার্ডার কেসের একজন আসামি সারওয়ার, আপনারা পড়ে দেখবেন, নাম সারওয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করে সুপ্রিম কোর্ট রাজি হলো, 3 সপ্তাহের আগাম জামিন দিল তাকে। 3 সপ্তাহের পরে সেই ইলেকশনে অংশগ্রহণ করলো, চেয়ারম্যান হইল, তারপরে নিয়মিত সারেন্ডার করলো এবং জামিন পাইল। এক অস্বাভাবিক কর্মকাণ্ড। আমার মনে হয় যখনই এরকম
প্রায় বলতেন, যখনই দেখবা তোমার কাছে ডানেও ব্যাখ্যা দেওয়া যায়, বামেও ব্যাখ্যা দেওয়া যাবে, গো টু দ্য কোর্ট। ইউ ডু নট টেক ডিসিশন, গো টু দ্য কোর্ট। কারণ রাইটেও দেওয়া যাচ্ছে, লেফটেও দেওয়া যাচ্ছে, তাহলে তুমি ডিসাইড করার দরকার নাই তো। গো টু দ্য কোর্ট, আস্ক দ্য কোর্ট টু গিভ দ্য ডিসিশন। আরেকটা কথা, আমার আরেকজন সিনিয়র ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, উনি বলতেন হাইরে গেলেও জিতা যায়। তো এটা কেমন কথা? বলছে হাইরে গেলেও জিতা যায়। আশ্চর্য ব্যাপার, হাইরে গিয়ে আবার জিতা যায় কেমন করে? বলছেন যে মামলায় হেরে যাবা মনে করো, এই মামলায় এত ডিসিশন জোগাড় করবা, যে জজ সাহেবের সামনে এটা আর্গুমেন্ট করবা, এই জজ সাহেবের মনস্পটে যতদিন জীবিত থাকবে তোমার এই পরিশ্রমের কথাটা তার মনস্তত্ত্বে আজীবন থেকে যাবে। এটার নাম বিজয়। এটার বেনিফিট কখন পাবা? এটার বেনিফিট পাবা পরের কেসে। আগের কেসে তো পাচ্ছ না, হেরেই যাচ্ছ। কিন্তু হেরে গেলেও যে তুমি যে এত চেষ্টা করেছো, এত রিসার্চ করেছো, টু দি পয়েন্ট দেখেছো, প্রেসিডেন্ট জোগাড় করেছো, এই যে একটা দেখতে পাবে যে মানুষটা কত পরিশ্রমী, কত কষ্ট করতেছে, কত সাধনা করতেছে, এইটা পরবর্তী জায়গায় তার বেনিফিট পাইতে বাধ্য। এটার নাম হলো হেরে গিয়েও জিতে যাওয়া যায়। আরেকটা ছোট্ট ইস্যু, কোর্টে গিয়ে 2 দিন আমি দেখেছি, এটা আমাদের এখনও আছেন মুস্তাফা জামান নামে বিচারপতি, মুস্তাফা জামান নামে এক জজ সাহেব আছেন, এখনও আছেন, মাইলর্ড জাস্টিস মুস্তাফা জামান। খন্দকার সাহেব গিয়া বললে মাইলর্ড কনফেশন আছে, গিয়া বলতে কনফেশন আছে, কনফেশন আমার বিরুদ্ধে, কিন্তু কনফেশনটা ভলান্টারি মনে হয় না, আর 2 জন সাক্ষী আমার বিরুদ্ধে বলছে, তারপরে আমার বেল আমি পাইতে পারি এই কারণে। উনি আমারে বলতেন কোর্টের সামনে গিয়ে আগে বলবা যে আমার উইকনেস এটা, সরকার পক্ষ যেন দাঁড়ায় না বলে যে উইকনেস এটা। সরকার পক্ষের মুখ আগে থেকে বন্ধ করে দিতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? তুমি দাঁড়াই গিয়ে বলবা মাই লর্ড এই কেস, এই হলো উইকনেস, এই হলো স্ট্রেংথ, উইকনেসের চাইতে স্ট্রেংথ বেশি, সুতরাং আমাকে আপনি বেল দেন। 2 বার দেখলাম সত্যিকার অর্থে এই কথা বললো, হা করে আমাদের সকলেই তাকায় থাকলাম আমরা। মাননীয় বিচারকগণ অ্যাকসেপ্ট করলেন, ফাইলটাও খুললেন না, ফাইলটা না খুলে সত্যি বেল দিয়ে দিলেন। গিয়া বলছেন মাই লর্ড এই হলো আমার দুর্বলতা, এই হলো আমার সবলতা, এতদিন জেলে আছি, এবার বেল দিয়ে দেন। সত্যিই বেল দিয়ে দিল। অ্যামেজিং। এবং আমার মনে হয় এই আর্টটা রপ্ত করতে গেলে, এখন যদি বিচারকরা আমাদেরকে বিশ্বাস করতে না পারেন, আচরণ যদি আমাদের খারাপ হয়, ঘটনা যদি আমি সাপ্রেস করি, সত্য মিথ্যার যদি মিশ্রণ করি, তাহলে তার বিশ্বাস করবেন। একটা বলি আর একটা না বলি, সত্যকে মিথ্যার আবরণ দিয়ে ঢাকি, তাহলে তো আমাকে আর বিশ্বাস করবে না, সব সময় সন্দেহের মধ্যে থাকবে। আমাকে তো এক মাননীয় বিচারপতি বলেছেন, কিছু কিছু আইনজীবী আমাদের কোর্টে আসলে আমরা অ্যালার্ট হয়ে যাই যে উনি নিশ্চয়ই এমন কিছু বলবেন যা আসলে বাস্তবে রেকর্ডে নাই। সুতরাং আমরা আগেই অ্যালার্ট হয়ে যাই। ওই কাতারে পড়া যাবে না, ওই কাতারে পড়লে কিন্তু একেবারে ক্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যাবে। একজন মাননীয় বিচারপতি আরেকজন বিচারপতিকে এগুলো শেয়ার করবেন, কে আমরা মিথ্যা কথা বলেছি, কে আমরা অসত্য তথ্য উপস্থাপন করেছি, এগুলা বিদ্যুতের বেগে ছড়িয়ে যাবে, এগুলো কোনোদিনই করা যাবে না। আর লাস্ট কথাটা বলছি, কেডি পাঠকের নাম শুনেন নাই? কেডি পাঠক, এভরিবডি নোজ কেডি পাঠক। টু বি এ সাকসেসফুল ডিফেন্স লয়ার, টেক লেসন ফ্রম কেডি পাঠক। ইট ইজ, আমি 2টা এক্সাম্পল বলে শেষ করে দেই, একটা আমেরিকান এক্সাম্পল আর একটা ব্রিটিশ এক্সাম্পল। আমেরিকান এক্সাম্পলটা হলো, এটা একটা বিখ্যাত কেস। আমেরিকান এক্সাম্পলটা, ইংল্যান্ডের এক্সাম্পলটা হলো বার্মিংহাম 6 কেস। আমার ধারণা সকলেই জানে বার্মিংহাম 6 কেস। বার্মিংহাম 6 হলো 6 জনকে শাস্তি দেওয়া হয়েছিল, লাইফ ইমপ্রিজনমেন্ট, কিন্তু তারা আসলে দোষী না। এক সাংবাদিকের ইনভেস্টিগেশনে বের হলো এরা তো দোষী না। সাবসিকুয়েন্টলি এই ঘটনা আপিল কোর্টে গেল, সাংবাদিকের ইনভেস্টিগেশনের ভিত্তিতে এই 6 জনকে খালাস করে দিল আপিলেট কোর্ট। এবং এরপরে ইংল্যান্ডে নতুন করে রিভিউ বোর্ড ওপেন হলো, আইন চেঞ্জ হয়ে গেল যে নির্দোষ মানুষকে যে সাজা দেওয়া হচ্ছে। আর আমেরিকান কেসটা হলো দ্য সেন্ট্রাল পার্ক জগার কেস। এখানেও তাই হয়েছিল, 5 জন টিনেজারকে সাজা দিয়ে দেওয়া হয়েছিল 5 থেকে 15 বছর। পরবর্তীতে রেপ কেসে আরেকজন এসে স্বীকার করে বলল যে এরা কেউ রেপ করে নাই, রেপ করেছি আমি, আপনারা তো সাজা দিয়ে দিয়েছেন, কিন্তু ওরা তো আসলে এই ঘটনার সঙ্গে জড়িত না। তারপরে তাকে ধরা হলো,
ওদেরকে আমেরিকান কোর্ট $41 মিলিয়ন ক্ষতিপূরণ দিল। দিস ইজ, এই জন্য আমাদের আইনের লিমিটেশনটা হলো ডিফেন্স ইনভেস্টিগেশন বলতে কোনো কনসেপ্ট আমাদের আইনে নাই। উন্নত ওয়ার্ল্ডে ডিফেন্স ইনভেস্টিগেশন আছে, শুধু প্রসিকিউশন ইনভেস্টিগেশন না। ডিফেন্স চাইলেও কথা বলতে পারে, ডিফেন্স চাইলেও ডকুমেন্ট দেখতে পারে, ডিফেন্স চাইলেও কোর্ট ভিজিট করতে পারে, সিন ভিজিট করতে পারে, সব জায়গায় যেতে পারে, উইটনেস স্টেটমেন্ট সংগ্রহ করতে পারে ডিফেন্সের পক্ষ থেকে। এইগুলো ডিফেন্স স্টেটমেন্ট বা ডিফেন্স ইনভেস্টিগেশন হিসেবে পরবর্তীতে আদালতে আসতে পারে। কিন্তু আমাদের দেশে শুধু প্রসিকিউশন ছাড়া আর কেউ এই কাজ করতে অ্যালাউড না। এই জন্য দেখবেন ভুল লোকের সাজা হয়, ভুল লোকের ফাঁসি হয়, ভুল লোক একজনের নামে আরেকজন জেলে আছে, দেখেন নাই, একজনের নামে আরেকজন জেলে আছে, এরকম হয়। মিস্টেকেন আইডেন্টিটির কারণে বহু লোক জেলে আছে এখনও। আইডেন্টিটি কার্ড একজন করেছে, একজন জেলে খাটতেছে আরেকজন, এরকম আছে। আয়নাবাজি আছে, আমার সাজা হয়েছে, আমার পরিবর্তে আরেকজনকে আমি জেলে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে ঘুরতেছি, আসল লোক যখন বের হইলো তখন সেই লোক দেখে গেছে মালয়েশিয়ায় ঘুরতেছে। এই আয়নাবাজিও আছে আমাদের দেশে। তো এই সব মিলে মূল কথাটা আমার হাম্বল অনুরোধ থাকবে, টু বি অ্যান আর্টিস্ট, সাধনা ছাড়া আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। কিন্তু যে এই সাধনা করবে বিনিময়ে সে সম্মান পাবে। এবং আমার ছোট ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, প্লিজ প্রিপেয়ার ইয়োরসেলফ ইন দ্যাট লাইন। এবং ওই লাইনটা এখানে যারা বসে আছেন, জনাব প্রবীণ নিয়োগী, one of the most senior lawyer of this premises, and he has remarkable contribution in the legal jurisprudence. যে দুইটা বই, যে দুই তিনটা বই না পড়লে সংবিধানের পড়াই হয় না, তার মধ্যে একটা হলো লেট লেমেন্টেড সিনিয়র মিস্টার মাহমুদুল ইসলামের দ্য কনস্টিটিউশনাল ল। এটা না পড়লে উকিল হওয়া যায় না। সকল মাননীয় বিচারকদের কাছে এটা আছে, সকল বিজ্ঞ আইনজীবীদের কাছে এটা আছে। এই যে কন্ট্রিবিউশন রেখে চলেছেন, এই কন্ট্রিবিউশনের কারণে কি পান? সম্মান পান। বাংলাদেশের বিখ্যাত জায়গাগুলোতে চেয়ার পান, টাকা হইলেই সেটা পাওয়া যায় না, অট্টালিকার মালিক হইলেই সেটা পাওয়া যায় না, কিন্তু স্যার পান। ডেকে নিয়ে জাতিতে ক্লাস করতে দেওয়া হয়, বিচারকদের ক্লাস। বিসিএস প্রশাসন একাডেমিতে ম্যাজিস্ট্রেটদের ক্লাস করতে দেওয়া হয়, সচিবদের ক্লাস নিতে হয়। তো এর চাইতে অগাধ সম্মান কি আর কিছু আছে? এগুলোর বিনিময়ে পরিশ্রম সারা জীবনেই ক্ষয় করে দিয়েছেন, এই লাইনে ক্ষয় করছেন, আমরা দেখছি তো প্রতিদিন, প্রতি রাত। আর তো কোনো নেশা নাই, আর তো কোনো দিকে লোভ নাই, লালসা নাই, কোনো দিকে তাকানো নাই, কোনো কিছুর প্রতি, অট্টালিকার প্রতি কোনো মোহ নাই, শুধুই আছে বই, পড়ালেখা, লেখাপড়া, নতুন ডিসিশন, নতুন জাজমেন্ট। এই সাধনাটা তোমাদের জন্য থাকবে। আর একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি, মাই লর্ড জাস্টিস জাফর আহমেদ, ওনার একটা বিখ্যাত রায় আছে প্রবেশনের উপরে, মতি মাতবরের কেস। যদি কারো সুযোগ থাকে তাহলে মতি মাতবরের কেস পড়লেন। মাই লর্ড জাস্টিস জাফর আহমেদের এই যে ইনোভেটিভ জাজমেন্টটা ছিল, আমি সেখানে ওকালতি করার সুযোগ হয়েছিল আমার। বলি শেষ করে দিচ্ছি, একটা মাদকের মামলায় 5 বছরের সাজা হয়ে গেছে, নিম্ন আদালতে 5 বছরের সাজা দিছে, আপিলেও 5 বছরের সাজা কনফার্ম আছে, হাইকোর্টে রিভিশন করে বেল পেয়েছে। 17 মাস জেল খাটার পরে রিভিশনটা শুনানির জন্য আসছে। তখন আমি গিয়ে কোর্টে বললাম যে মাই লর্ড এখানে খালাস দেন। মাই লর্ড জাস্টিস জাফর আহমদ বলেন আপনি খালাস পাবেন না, কারণ আপনার কেস প্রমাণিত। তো বললাম মাই লর্ড 17 মাস তো জেলে ছিলাম। বলছে আবার জেলে যেতে হবে, কারণ আপনার কেস প্রমাণিত। কি মাথায় আমার হাত। কেসটা ছিল আমাদের বিজ্ঞ অ্যাডভোকেট রুহুল আমিন ভাই। আমি ওনাকে নিয়ে বললাম যে চলেন আমরা কোনো বিকল্প কিছু বের করতে পারি কিনা। বিকল্প কিছু বের করার জন্য চেম্বারে গিয়া হাতাহাতি করতে 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 হঠাৎ করে চিন্তা জাগলো, মাই লর্ড জাস্টিস ইমান আলীর একটা রায় ছিল প্রবেশন অফ অফেন্ডার অর্ডিন্যান্স 1960 উপরে। সেইটা পড়ে আমি যখন মাননীয় বিচারপতিকে দেখালাম, আমি দেখলাম যে উনি আমার সঙ্গে কিছুটা একমত হয়ে গেলেন যে না, ওনার যদি কন্ডাক্ট ভালো থাকে, চরিত্রগত কোনো পার্থক্য না হয়ে থাকে, যদি ওনার অ্যাটিটিউড ভালো থাকে, তাহলে ওনাকে জেলে না গিয়ে প্রবেশনাল অফেন্ডার্স অর্ডিন্যান্সের সেকশন 3 এর অধীনে বাড়িতে থেকেও বাকি সময়টা তিনি পার করতে পারেন।
অবশেষে তিনি বললেন আমি একটা রিপোর্টের জন্য আদেশ দিব প্রবেশন অফিসারকে রিপোর্টের জন্য আদেশ দিলেন। রিপোর্ট আসলো, আইসে বলল যে জেল থেকে মুক্তি পাওয়ার পর ওনার কন্ডাক্ট ইজ ভেরি গুড, হি ইজ সোশ্যালি ভায়াবল, হি ইজ ডুইং গুড, হি ইজ টেকিং কেয়ার অফ হিজ মাদার অ্যান্ড 3 ডটার্স। সুতরাং এই লোকটাকে যদি আবার জেলে নিয়ে যাওয়া হয়, এই ফ্যামিলিটা ডিসমেন্টেল হয়ে যাবে, সামাজিক বিপর্যয় দেখা দিবে, তার ক্যারেক্টার তো ভালো হয়ে গেছে। তারপরে তাকে 2 বছরের প্রবেশন দিয়ে বাড়িতে থেকে মাকে দেখাশোনার শর্তে আর 3 মেয়েকে ভালো করে লেখাপড়া করিয়ে উপযুক্ত পাত্রস্থ করার শর্তে বাড়িতে থেকে 2 বছরের সাজা খাটার একটা রায় দিলেন। এবং আমার ধারণা যদি এই সমস্ত কৌশলগত দিকে আমরা সকলে মিলে প্র্যাকটিস করতে পারি, আসলে ল প্রফেশন ইজ ভেরি বিউটিফুল প্রফেশন। It comes from my heart, from the deepest core of my heart. Every day when I come to these premises, if I see senior lawyers like Praveen Neogi, like Jainal Abidin and Khandakar Mahbub Hossain তো আর এখন নাই, ওনাদেরকে দেখলে মনের ভিতরে একটা পবিত্রতম ভাবের জন্ম হয়, টাকা পয়সার ভাবের জন্ম হয় না কিন্তু। It comes from heart within, so that এটা একটা সেক্রেট কাজ করতে আসছি এরকম মনে হয়। এরকম কখনোই মনে হয় না যে আমি এখানে ব্যবসা করতে আসছি। নো, এখানে আসলে মনে হয় যে আই এম এ পার্ট অফ এ সেক্রেট প্রসেস, I am a part of a humanity. I am a part of a fundamental, protecting humans' fundamental rights. এরকম মনে হয়। আমার ধারণা আমরা সকলে মিলে এরকম জেনারেশন তৈরি করতে পারি, বাংলাদেশের চেহারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।